হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলতেই ছিল তার আজকে একেবারে দি এন্ড। আজকে আমাদের ডপলার ক্রিয়া অধ্যায় থেকে প্রবলেম সেট 2 ফুল সলিউশন করব। 6টা মাত্র প্রশ্ন আছে, সেই 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর সেমিস্টার 2 সেটা ভীষণ ভালো চলছে। তো বেসিক্যালি 6টা প্রশ্ন নিয়ে চর্চা করবো আজকের ভিডিওতে। ডপলার ক্রিয়া আজকে শেষ হয়ে যাবে। ছায়া প্রকাশনী করতে 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 আজকে আমরা শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ে চলে এসেছি। একেবারেই শেষ, 6টা প্রশ্ন আছে। ঠিকঠাকভাবে অঙ্কগুলো বুঝবে তাহলেই মোটামুটি তোমাদের ছায়া প্রকাশনী শেষ। এরপরে তোমাদের কিসের ভিডিও দরকার বা কী টাইপের ভিডিও দরকার সেটা কমেন্ট করতে পারো। তো লক্ষ্য করো, বলেছে দুটি ট্রেন। তার আগে আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নিই। এই অঙ্কগুলো না তোমাদের সেমিস্টার 2-এ থাকার যে পসিবিলিটি সেটা অনেকটাই কম, কারণ এগুলো মোটামুটি তোমার একটু ক্যালকুলেটারও লাগবে। ক্যালকুলেটার ছাড়া পসিবল না। আমি তো প্রথমে বলেছিলাম যে এটা সেমিস্টার 2-এর বই না, এটা তো ভলিউম 2-এর বই। তো যাই হোক আর কি, সলিউশনটা শুরু করেছি যখন শেষ করে দিই। তো দুটি ট্রেন উভয়ই n=1000 কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে যথাক্রমে V1 এত বেগে আর V2 এত বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে প্রথম ট্রেনের আরোহীর সাপেক্ষে দ্বিতীয় হুইসেলের আর দ্বিতীয় ট্রেনের আরোহীর সাপেক্ষে প্রথম হুইসেলের কম্পাঙ্ক নির্ণয় করো। প্রথম প্রশ্নটা এটা বলেছে। আর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করে যাওয়ার পর এই দুটি কম্পাঙ্ক কত হবে? 4টে উত্তর হবে। প্রথম অঙ্কটা দুটো উত্তর, আর দ্বিতীয় অঙ্কটার দুটো উত্তর। তো প্রথম অঙ্কটার বেসিক্যালি যখন ওরা কাছে আসবে তখন এই সূত্রটা তোমাকে লাগাতে হবে। সেটা হচ্ছে n' একবার হবে, মানে সূত্রটা এটাই, সূত্রটা লাগবে তোমার V+US, ঠিক আছে, UO স্পিড অফ অবজারভার ডিভাইডেড বাই V-US ইন্টু n। সূত্রটা এটাই। এবার এখানে দুটো কার্যকরী হবে কখন, দুটো উত্তর কেন আসবে? n' একবার করবে V+, দুটো ট্রেনের বেগ কী আছে, একবার করবে 10-20 না, একবার করবে V+10 আর নিচে করবে 20 গুণিত 1000, আর একবার করবে n' V+20 ডিভাইডেড বাই V-10, ওপরে 20 করবে নিচে 10 করবে গুণিত 1000। এটা করবে প্রথম সাপেক্ষে প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেন, আর পরেরটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের সাপেক্ষে প্রথম ট্রেন। তো করলে এটা হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তো বায়ুতে শব্দের বেগটা দিয়ে দিয়েছে 340, তাহলে এখানে করবে তুমি 340 + 10 ডিভাইডেড বাই 340 - 20 গুণিত 1000। 340 + 10 হয় 350, 340 - 20 হয় 320 গুণিত 1000। এটা একবার, আর আরেকবার হবে n' = 340 + 20 ডিভাইডেড বাই 340 - 10 গুণিত 1000। তাহলে এটা আসবে তোমার 360, এইটা আসবে 350 গুণিত 1000। তো এটা দেখি কত আসছে। এটা আসবে তোমার 350,123 ডিভাইডেড বাই 320। এটা আসছে 1093.75। আর এটা আসছে 1028.57 এত হার্জ। দেখবে উত্তরটা ম্যাচ করে গেছে। আর যেই এরা ক্রস করে যাবে, অতিক্রম করে নিলে সূত্রটা তোমার ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে যে n' যখন এরা বিপরীতমুখী হচ্ছে সেক্ষেত্রে হবে V-UO
ভি মাইনাস ইউও ডিভাইডেড বাই ভি প্লাস ইউ এস গুণিত এন। ঠিক আছে, তাহলে একবার হবে এন ড্যাশ ইজিক্যাল টু ভিটা তো 340, 340 মাইনাস 10 ডিভাইডেড বাই 340 প্লাস 20 গুণিত 1000, এটা একটা বার হবে। আর আরেকটা বার হবে এন ড্যাশ ইজিক্যাল টু 340 মাইনাস 20 ডিভাইডেড বাই 340 প্লাস 10 গুণিত 1000। তাহলে এটা কত আসবে? 330 ডিভাইডেড বাই 360 গুণিত 1000। এটা আসছে তোমার 916.66, আর এইটা আসবে 340 থেকে 20 বাদ দিলে হয় 320, আর নিচটাই হবে 350। তাহলে এটা আসবে 320, এটা আসছে 914.285, এত হার্জ। প্রত্যেকটা উত্তর দেখো ম্যাচ করে গেছে। 1094, 1091, 1094 ধরেছে এটাকে, আর এটা 1000, এটা 1091, 917, 914, 917, 914, এইখানটা ম্যাচ করলো না কেন? ওপরটায় প্লাস 20, নিচটায় মাইনাস 10, 360, ও 340 থেকে 10 বিয়োগ দিলে হয় 330, এইখানটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, উত্তরটা একটু মিলিয়ে নেওয়াটা ভালো। এটা হচ্ছে 1090.90। চলো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন তো বলেছে যে একটি মোটর গাড়ি একটি খাড়া দেওয়ালের দিকে অগ্রসর হচ্ছে। গাড়ির চালক লক্ষ্য করলো তার হর্নের শব্দের কম্পাঙ্ক এত থেকে পরিবর্তিত হয়ে 480 হচ্ছে যখন হর্নের শব্দ দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে তার কানে পৌঁছাচ্ছে। শব্দের গতিবেগ যদি এত হয় তাহলে গাড়ির দ্রুতি কত? আচ্ছা, তাহলে এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা সোর্স নিজেও কিন্তু গতিশীল, অবজারভার নিজেও কিন্তু গতিশীল, দুজনেই গতিশীল। ঠিক আছে, তো বিষয়টা এরকমই দাঁড়াবে। ঠিক আছে, দুজনে যদি গতিশীল হয় এবং একে অপরের বিপরীত দিকে, তাহলে কি হবে? এই জিনিসটা ঘটবে। এই জিনিসটা যদি আমি ঘটাই, এন ড্যাশ ইজিক্যাল টু ভি প্লাস ইউও ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ এস গুণিত এন। এখন বিষয়টা দাঁড়ালো যে অবজারভার আর সোর্স দুটোই তো বাসেই বসে আছে, তাহলে দুটোর বেগটাই সেম। ঠিক আছে, তো সেটাই বার করতে বলেছে এখানে ওকে, গাড়ি দ্রুতি। তো এই ক্ষেত্রে আমরা যেটা বার করব সেটা হচ্ছে এন ড্যাশটা হচ্ছে 480 হলো, আর ভিটা দেখো দিয়ে দিয়েছে মনে হয়, হ্যাঁ 330। তাহলে এটা হবে 330 প্লাস ইউ ধরে নিলাম, ইউ ও ইউএস দুটো ইউ, আর এখানে 330 মাইনাস ইউ গুণিত আসলটা কত? 440, 440 ছিল, 480 শুনতে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি করি আমি, তাহলে 480/440 সমান হবে 330 প্লাস ইউ ডিভাইডেড বাই 330 মাইনাস ইউ। সেখান থেকে এটা আসছে 2 দিয়ে 2 24 48, 2 দিয়ে 22, 2 দিয়ে 12, 2 দিয়ে 11, 4 12 48, 4 11 44, 330 প্লাস ইউ 330 মাইনাস ইউ। এবার যদি করি 12 প্লাস 11 আর 12 মাইনাস 11, তাহলে হবে 330 প্লাস ইউ প্লাস 330 মাইনাস ইউ, আর নিচটা হবে মাইনাস 330 প্লাস ইউ মাইনাস 330 মাইনাস মাইনাসে প্লাস ইউ। তাহলে এখানে ইউ দুটো কাটবে, এখানে 330 দুটো কেটে গেল। বারো 13 হচ্ছে তোমার এখানে 23, আর এখানে হচ্ছে 1,
তাহলে ওপরে দাঁড়াচ্ছে 660 ডিভাইডেড বাই 2u। তাহলে সেই ক্ষেত্রে তোমার 2u দাঁড়াচ্ছে 660/23 আর ইউ দাঁড়াচ্ছে তোমার 330/23 কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তাহলে 330 ডিভাইডেড বাই 23 এটা আসছে 14.34 মিটার প্রতি সেকেন্ড। এটাকে কিলোমিটারে করলে 1000 দিয়ে ভাগ, আর এটাকে 3600 সেকেন্ডে করলে 3600 দিয়ে গুণ। তাহলে এটা আসবে 51.65 কিলোমিটার প্রতি ঘন্টা। মিলে গেছে উত্তরটা, কোনো প্রবলেম নেই। 3 নম্বরে যাব, কিন্তু তার আগে এই দিকটা একটু পরিষ্কার করে নিই। তিন নম্বরেরটা কী বলছে, 256 হার্টজ কম্পাঙ্কের একটি সনক একটি দেওয়ালের দিকে এত বেগে অগ্রসর হচ্ছে, শব্দের গতিবেগ যদি এত হয় তাহলে প্রতি সেকেন্ডে কটি স্বরকম্প শুনতে পাওয়া যাবে? সনকটি শ্রোতা ও দেওয়ালের মধ্যেখানে আছে। সনকটি শ্রোতা ও দেওয়ালের মধ্যেখানে আছে। আচ্ছা, এইখানে যদি শ্রোতা থাকে আর এখানে যদি দেওয়াল থাকে আর এখানে হচ্ছে সনক, মানে যেখান থেকে সাউন্ডটা ভেসে আসছে, ঠিক আছে? এবারে কি বলেছে, দেওয়ালের দিকে এত বেগে অগ্রসর হচ্ছে। আচ্ছা, দেওয়ালের দিকে অগ্রসর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এ অগ্রসর হচ্ছে কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এ হচ্ছে সোর্স গতিশীল, অবজারভারের থেকে দূরে যাচ্ছে, তাহলে আওয়াজটা আস্তে শুনতে পাবে। প্রথমে বেশি পাচ্ছিল, তাহলে প্রথমটা কত ছিল? N1টা প্রাথমিকটা 256 হার্জ, 256 হার্জ। বোঝাতে পারলাম? আর বাকি সমস্ত জিনিসটা দিয়েছে। তো সোর্স যদি গতিশীল হয় আর অবজারভার যদি স্থির হয়, সোর্স যদি গতিশীল হয়, অবজারভার যদি স্থির হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেটা সূত্রটা কার্যকরী হয় সেটা হয় n ড্যাশ ইকুয়ালস টু তোমার v/v মাইনাস ইউএস, v/v মাইনাস ইউএস গুণিত n। বাট এই ক্ষেত্রে অবজারভারের থেকে দূরে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আর এটাকে ধরছি আমরা n2, এটাকে ধরছি আমরা প্রাথমিক, তাই n1। এইটুকুটা করছি, তাহলে n2 হয়ে যাবে তোমাদের কাছে। ভেলোসিটি কত দিয়েছে? ভেলোসিটি দিয়েছে 330, তাহলে এটা হয়ে যাবে 330 ডিভাইডেড বাই 330 প্লাস 5 গুণিত পূর্বেরটা 256। এটার মানটাকে বার করো। এটার মান আসবে 330 ডিভাইডেড বাই 335 গুণিত 256। এটা আসছে 252.179। এবারে দুটোর পার্থক্য করো। n2টা কম হবে অবভিয়াসলি, n1 মাইনাস n2, সেক্ষেত্রে হবে এটা আসছে 3.82। বাট এখানে 8টা স্বরকম্প বলেছে, কিন্তু ম্যাচ করলো না কেন? প্রবলেম সেট 2, 3-এর প্রশ্নটা ম্যাচ করলো না। এটা দূরেই তো যাচ্ছে। দাঁড়াও 1 মিনিট দেখি জিনিসটা। তোমার 256 হার্জ কম্পাঙ্কের একটি সনক একটি দেওয়ালের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, দেওয়ালের দিকে যাচ্ছে। শব্দের গতিবেগ এত হলে প্রতি সেকেন্ডে স্বরকম্প শুনতে পাওয়া যাবে কটি? আচ্ছা, শ্রোতা কিন্তু আছে, সনকটি শ্রোতার দেওয়ালের মধ্যে আছে। আচ্ছা, সনকটি শ্রোতা আর দেওয়ালের মধ্যেই তো আছে, দেওয়ালের দিকে যাচ্ছে, তার মানে ওর থেকে দূরে যাচ্ছে, তাহলে কমই তো শুনতে পাবে। তাহলে ভিটা হচ্ছে কত না 330/335, কারণ এটা যোগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 256। আরেকবার দেখি তো ক্যালকুলেশন করে। 330/335 গুণিত তোমার 256, তো 252 আসছে। ভুল তো কিছু নেই।
সনকটি শ্রোতার দেওয়ালের মধ্যে আছে। প্লাস মাইনাস যে ব্যাপারটা সেটা কি করে হবে? প্লাস মাইনাস যদি আমি করি এখানে, ওটা প্লাস নিচে মাইনাস, সেটা হচ্ছে যদি তোমার ওইভাবে ধরেছি কি, মানে ধরো ওর কাছ থেকে আওয়াজটা যাচ্ছে, ওইটার একটা কম, এটা একটা এলো, এইটা একটা, আর আরেকটা আসবে প্রতিফলিত শব্দটা যেটা আসছে এটা কম শুনতে পাবে, আর আরেকটা যেটা ফিরে আসছে শব্দটা যেটা ব্যাক করছে, তার মানে ওটা হচ্ছে তোমার স্বরকম্প শুনতে পাবে যদি প্রতিধ্বনিটা ব্যাক করে আসে, মানে এখান থেকে যে 256 হার্টজটা যাচ্ছে সেটা ফিরে আসবে, মানে ফিরে এসে ওকে কততে ইয়ে করছে না, তার মানে এখানে সনকটাও গতিশীল, মানে অবজারভারও গতিশীল আর উৎসও গতিশীল, কিন্তু অবজারভার তো স্থির আছে, অবজারভার তো গতিশীল নেই। আমার এটাই ঠিক মনে হলো, এটার মতো আসছে 3 পয়েন্ট কিছু, মানে 3টি স্বরকম্প অ্যাকচুয়ালি শুনতে পাবে, আমার এটা ঠিক মনে হলো। এবার যদি এটাকে আমি এটা চেঞ্জ করি যে N2 সমান যদি করি, ওপরে হচ্ছে যোগ আর নিচে হচ্ছে বিয়োগ, অবজারভারের এটা তো বাসের ব্যাপার নয় না যে এটা করব, মুশকিলটা তো এখানে বাসের মধ্যে তো, মানে আরোহী সনকের মধ্যে তো নেই, এই টোটাল অঙ্কটা যদি আরোহীটা সনকের উপরে থাকতো বা সনকের মধ্যে চেপে থাকতো তখন এই সূত্রটা অ্যাপ্লিকেবল হতো। তো এই সূত্রটা হয়ে দেখা যাক 330 + 5 335, আর নিচে হচ্ছে 330 - 5, মানে হচ্ছে 335 - 5 হুইচ ইজ 330 গুণিত 1000। এইটা হলে দেখি তো হচ্ছে কি না উত্তরটা, কিন্তু হওয়ার কথা না, মানে ম্যাচ করলেও এটা অ্যাপ্রুভ না। $335 তার পিঠে 256, এটা 256, সরি 256, এটা 256 ডিভাইডেড বাই 330, এটা আসছে 259.87, এটা তো 259 আসছে, তাহলে 59, এখানে তো তিনটেই আসছে 252, এটা তিনটে, আর যদি আমি করি যে এটার সাথে এটার তুলনা, আর যদি এইটার সাথে এইটার তুলনা করি, এইটার সাথে এইটার তুলনা করি, সেই ক্ষেত্রে আসবে 7টা, এটা মাইনাস 252.179, এটা হচ্ছে 7.69। এই N2 আর এই N2-র মধ্যে যদি পার্থক্য নিই, মানে তাহলে এটা কখন, এটা সনকের মধ্যে থাকা যদি আরোহী শুনছে, আর এটা হচ্ছে কখন, যখন ওটা ফিরে আসছে, কিন্তু 335 গুণিত 256 ডিভাইডেড বাই 330 - 5 না, এটা 325 হবে, এটা 325 হবে ডিভাইডেড বাই 325 সমান হচ্ছে 263, এইবার ঠিক আছে 263.87, তবে এই দুটোর মধ্যে যদি পার্থক্য নিই আমি, এই 256 আর 263, এটা মাইনাস 256, এটা হচ্ছে 7.87, এটার সাথে এটার যদি পার্থক্য নিই তখন আসছে 7.87, মানে 7টি স্বরকম্প শুনতে পাবে, অলমোস্ট 7টি, প্রায় 7টি দিয়েছে এখানে, 7.76 তো 8টি ধরে নিচ্ছে, অলমোস্ট 8টি, 7 আমার কত এসছে 87 এসছে, 7.87টি না ধরে 8টি ধরে নিচ্ছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা আমার ঠিক লাগলো না আর কি, বিষয়টা এখানে, এটা তখন সম্ভব, মানে এটাকে ওরা করেইনি, এই জায়গাটা করেনি,
এই জায়গাটা তখন করা হবে না যদি সনকটা ওটার মধ্যেই থাকে, মানে সরি আরোহী সনকের মধ্যে থাকে, তবেই সম্ভব। আদারওয়াইজ কেন এরকম হলো আমি জানি না। যাই হোক, বাদ দাও। আমার যেটা বলবার ছিল আমি বললাম, এবারে তোমাদের ইচ্ছে যে তোমরা কোনটা করবে। 4 নম্বর হলো যে পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থিত দুটি উৎস থেকে 1360 হার্জ কম্পাঙ্কের একই শব্দ নির্গত হচ্ছে। একজন শ্রোতা উৎস দুটির মধ্যস্থলে যে কোনো একটি উৎসের দিকে ছুটতে শুরু করলো, তাহলে একটার ফ্রিকোয়েন্সিটা বেশি লাগবে আর যেটা থেকে দূরে চলে যাচ্ছে সেটার কম লাগবে। তিনি প্রতি সেকেন্ডে 4টি স্বরকম্প শুনতে পেলে তার ছোটার বেগ নির্ণয় করো, বায়ুতে শব্দের বেগ এত। আচ্ছা, তাহলে এক্ষেত্রে শ্রোতাও গতিশীল, এক্ষেত্রে উৎস স্থির। তাহলে শ্রোতা গতিশীল আর উৎস যদি স্থির হয়, একটা শ্রোতার দিকে আসছে, তাহলে যেটা দিকে আসবে সেটা হবে তোমার N1, যেটা ধরছি দিকে যাচ্ছে, কাছে যাচ্ছে, সেটা কি হবে না ভি প্লাস, এটা ফ্রিকোয়েন্সিটা বেশি মনে হবে, ভি প্লাস ইউও ডিভাইডেড বাই ভি গুণিত এন। আর যেটা থেকে দূরে চলে যাচ্ছে সেটা হবে N2 ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউও বাই ভি গুণিত এন। এখন মজার বিষয় হচ্ছে N1 মাইনাস N2 যেটা, সেটা কিন্তু 4। N1 মাইনাস N2 যেটা, সেটা কিন্তু 4টা স্বরকম্প শুনতে পাচ্ছে। হলো, তাহলে বলছে ছোটার বেগ কত, মানে ইউওটা জানতে চেয়েছে। তাহলে N1 মাইনাস N2 যদি আমি এখানে করি, তাহলে N1 মাইনাস N2 সমান 4। তার মানে অ্যাকচুয়ালি N বাই ভিটা যদি কমন নিই, N বাই ভিটা যদি কমন নিই, তাহলে পড়ে থাকছে N1 মানে হচ্ছে ভি প্লাস ইউও মাইনাস ভি মাইনাস মাইনাসে প্লাস ইউও সমান হচ্ছে 4। এবার এন এর মান জানি, ভি এর মান জানি, ঠিক আছে, বার হয়ে যাবে। ভি দুটো কেটে গেল, পড়ে থাকছে এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে 1360। তাহলে এখানে হবে 1360 গুণিত 2u0 ডিভাইডেড বাই ভি, ভিটা কত, ভিটা হচ্ছে 340। তাহলে এখানে হবে 340 সমান হচ্ছে 4। তাহলে প্রথমত 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 8 16, 2 দিয়ে কাটলে 2 6 12, 2 6 12, 1 16, 2 8 16 মানে 68। 2 দিয়ে কাটলে 68, 2 দিয়ে কাটলে 17 না 8, 8 দিয়ে ডাইরেক্ট 17 দিয়ে বা 34 দিয়েই তো চলে যাবে মনে হচ্ছে। 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে কাটলে 68 মানে 4, 4 চলে যাবে ডাইরেক্ট, এটা 4 চলে যাবে, 4 4 কেটে গেল আবার। তাহলে ইউওটা হবে হাফ, মানে 0.5 মিটার প্রতি সেকেন্ড। হয়ে গেল, উত্তর বেরিয়ে গেল। ক্লিয়ার হলো, মাথায় ঢুকেছে আশা করি, কোনো সমস্যা নেই। আর দুটো প্রশ্ন, পুরোটাই মুছে দিলাম। আর দুটো প্রশ্ন আমাদের আছে, তাহলে আমাদের কাজ শেষ। দুটো প্রশ্ন, 5 নম্বর। 5 নম্বরেরটাতে বলেছে যে শ্রোতার সাপেক্ষে শব্দের আগমন ও প্রস্থানের জন্য শব্দের কম্পাঙ্কের আপাত পার্থক্য শব্দ উৎসের প্রকৃত কম্পাঙ্কের 4%। মানে যে N1 আর N2-র যে পার্থক্য ডিভাইডেড বাই যে রিয়েল যেটা, সেটা হচ্ছে আপাত পার্থক্য শব্দ উৎসের প্রকৃত কম্পাঙ্কের 4%। মানে N1 ডিফারেন্স N2 হচ্ছে N এর 4%। N এর 4% মানে কত, N ইন্টু 4/100। তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, N1 ডিফারেন্স N2 ডিভাইডেড বাই N ইজ ইকুয়াল টু 4/100। এখন ব্যাপারটা দাঁড়ালো যে আগমন আর প্রস্থান মানে কাছে আসা আর দূরে যাওয়া। এবারে বায়ুতে শব্দের বেগ এত হলে শব্দ উৎসের বেগ কত, শব্দ উৎসের বেগ কত মানে ইউএস সোর্স ধরানো শব্দ উৎসের বেগ শব্দের বেগের তুলনায় অনেক কম, মানে শ্রোতাটা স্থির আছে, এটা বুঝাই গেল। ঠিক আছে, তো তাহলে N1 যেটা হবে, N1 যেটা বুঝতে পারছি আমরা, সেটা হচ্ছে একবার হবে ভি বাই ভি মাইনাস ইউএস গুণিত এন, আর একবার N2টা হবে, এটা বড় হবে কারণ এটা কম আছে,
হওয়ার যত কম হবে তত মানে ওভারঅল ভগ্নাংশটা বাড়বে। আর এটা হবে ভি বাই ভি প্লাস ইউএস গুণিত হচ্ছে এন। এবার যদি আমি এটাকে করতে যাই, করতেই পারি, কোনো প্রবলেম নেই। n1 মাইনাস n2, তাহলে n1 মানে হচ্ছে ভি বাই ভি মাইনাস ইউএস মাইনাস ভি বাই ভি প্লাস ইউএস হলো, দুটোরই সাথে গুণ আছে কে এন, হলো ডিভাইডেড বাই এন সমান হচ্ছে 4/1 সমান হচ্ছে 1/25। এন কেটে গেল। এবার আবার ভি কমন নাও, ভি কমন নিয়ে রাইট সাইডে রাখো, আর লসাগু নিয়ে নাও তুমি ভি স্কোয়ার মাইনাস ইউএস তার স্কোয়ার, আর এটা করলে হচ্ছে ভি প্লাস ইউএস মাইনাস ভি মাইনাসে মাইনাসে প্লাস ইউএস সমান হচ্ছে 1/25। এবার এই টার্মটাকে করবো শূন্য, কারণ ইউএসটা অনেক কম বলেই দিয়েছে, ওই জন্য বলেছে। আর ভি ভি কেটে গেল, তাহলে 2US ডিভাইডেড বাই ভি স্কোয়ার সমান হচ্ছে 1/25। দরকারি অঙ্ক আমাদের, দরকারটা হচ্ছে ইউএস জানা। তাহলে ইউএস হয়ে যাবে ভি স্কোয়ার বাই 50, ভি স্কোয়ার বাই 50। তাহলে এখানে ভিটা কত দিয়েছে, ভিটা দিয়েছে এখানে 350, তাহলে 350 স্কোয়ার, 350 ইন্টু 350 ডিভাইডেড বাই 50, এটা 7, তাহলে এখানে হচ্ছে 7 0 0। ইউএস তো ভালো রকম বেরিয়ে যাচ্ছে যে, কি মুশকিল। মুশকিল হয়ে যাচ্ছে যে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ও এখানে একটা ভি ছিল, সেটা নিচে আসবে না, এটা ভুলে গেছি, নিচে একটা ভি আসবে, এই ভিটা। তাহলে এটা কাটলে একটা ভি থাকছে, তাহলে উপরে একটা ভি আসবে, দুটো ভি না। তাহলে কেটে কুটে হচ্ছে কত, 7 মিটার পার সেকেন্ড হয়েছে। একটা ভি ছিল, ওটা দেখিনি, লক্ষ্য করিনি আমি। এবারে হচ্ছে তোমাদের 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নটাতে একটা জিনিস বলে দিয়েছে, আগে পড়ি। একই বিন্দুতে একটি স্থির শব্দ উৎস আর একটি মোটর সাইকেল রয়েছে। স্থির অবস্থা থেকে মোটর সাইকেলটি এত দূর নিয়ে চলতে শুরু করলো। মোটর সাইকেলটি কত দূর গেলে, তাহলে ধরে নেব 6 নম্বর তো, তাহলে ধরে নেব এক্স ডিস্টেন্স গেলে ওর শব্দের যেটা কমবে সেটা 94% শুনতে পাবো, 100% পাবো না, কমে গেছে। তাহলে সেই ক্ষেত্রে যে এক্স ডিস্টেন্স যাবে সেই ক্ষেত্রে তার বেগ কত হবে, বেগ হবে √2, প্রাথমিক বেগ তো 0, তাই ইউটা 0, 2AS, 2 ইন্টু এটা কত 2, আর এসটা কত, এসেই ধরছে আমি, যে এস ডিস্টেন্স গেলে গল্পটা ঘটবে। তাহলে 2√S যেখানে যাবে সেইখানে ওই গাড়িটার বেগ, মোটর সাইকেলটার বেগ এটা। তাহলে পেয়ে গেছি মানে উৎসের বেগ পেয়ে গেছি, শ্রোতা কিন্তু স্থির আছে, কোনো সমস্যা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি যে এন ড্যাশ সেটা হয় কত, উৎস যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে ভি মাইনাস ইউ অফ সোর্স ডিভাইডেড বাই ভি গুণিত এন। এবার এই যে এটা এন ড্যাশ বাই এন, এটা কিন্তু 94 ডিভাইডেড বাই 100। আবার এটাই কিন্তু ভি মাইনাস ইউএস, ভিটা কত এই ক্ষেত্রে 330, তাহলে 330 মাইনাস ইউএসটা কত, মানে এই ছোটো হাতের বিটা 2√S ডিভাইডেড বাই 330। এবার এইখানে যদি তুমি কাটাকুটি করো তাহলে 2 দিয়ে হবে 47 আর 2 দিয়ে হবে 50। ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই। 2 4 8 1 14, 2 7 14, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি করি যে 47/50 থাকলো, আর 330/330 1 মাইনাস 2√S বাই 330 স্প্লিট করে নিলাম। তাহলে এবারে যদি 2√S নিই আর এই পাশে যদি 330 দিই তাহলে হবে 1 মাইনাস 47/50,
তাহলে 50 - 47 মানে হচ্ছে 3/50 হলো। এটা কেটে গেল আবার, তাহলে ওপরে কী পড়ে থাকছে √s সমান হচ্ছে 33 × 3 মানে 99 আর 5 × 2 = 10 হয়ে গেল, গল্প শেষ। তাহলে এখান থেকে s কত হবে, এসটা হবে তোমার 11 গুণিত 9 তো 9 × 2 = 81 আর 11 × 11 121 ডিভাইডেড বাই 10² 100। এটা করতে পারো অথবা গুণটা করে নিতে পারো, সুবিধা হবে তাতে। স্কোয়ার করছি তো আমরা, স্কোয়ার করছি মানে 99 স্কোয়ার বাই 10 স্কোয়ার, 10 স্কোয়ার হয় 100 আর 99 স্কোয়ারটা শর্টকাট একটা দেখিয়ে দিচ্ছি, মাথায় রাখবে এটা। প্রথমে রাইট সাইডে যে আছে তার স্কোয়ার করো, 9 স্কোয়ার 81, হাতে থাকলো 8, একে একে গুণ করো, 9 9 81, 81 দুগুণে 81 দুগুণে হচ্ছে তোমার 162, 162 আর 8 170, 170 জিরো নামাবে আর 1 আর 7টা হাতে রাখবে, 9 স্কোয়ার 81, 81 এর সাথে 88, 88 আর 10 98, 9801, তাহলে 9801। এটা যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 98.01 এত মিটার হয়ে গেল, গল্প শেষ। একটা ট্রিক দেখিয়ে দিলাম, 98 মিটারই নিয়েছে। আচ্ছা, এটা এসেছিল অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2009, যেই মেনে এসেছিলো 2009, এটা বিষয় ক্লিয়ার হয়েছে, আশা করি কোনো সমস্যা নেই। এখানে আমাদের ছায়া প্রকাশনীর একটা অনেক দিনের প্রচেষ্টা, অনেক দিনের পরিশ্রম, সেটা আমাদের এখানেই সমাপ্ত হলো। পরবর্তীকালে কী ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই জানাবে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জানার সন্ধানে। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো সবাই, খুব খুব ভালো করে সেমিস্টার 2 এর পরীক্ষা দাও। সবাইকে আশীর্বাদ রইল, সবাইকে শুভেচ্ছা রইল, ভালো কামনা রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।